দেখ, দুটো সংখ্যা দেওয়া আছে, এবার তাদের যোগফল বলেছে 108, গসাগু বলেছে কত 12। তাহলে একটা সংখ্যা 12x আর একটা সংখ্যা 12y, তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে টোটাল 108। এটা দেওয়া আছে, আমার বের করতে হবে কত তাদের মধ্যে পার্থক্য কত, মানে আমার বের করতে হবে 12x মাইনাস 12y, এটা বের করতে হবে আমার। তাহলে কিভাবে করা যায়? তাহলে তুই এখানে একটা সূত্র বের করতে পারিস। একটা সূত্র ছিল এ প্লাস বি, তুই এটা পুরোটা ভাব এ, এটা পুরোটা ভাব বি, এ প্লাস বি মানে 108 দেওয়া আছে, হ্যাঁ। এবার তোকে বের করতে হবে এ মাইনাস বি কত, এটা বের করতে হবে বীজগণিতের। তাহলে করতে পারিস কি, তুই দুই পাশে স্কোয়ার করতে পারিস, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে 108 স্কোয়ার না। এবার দেখ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান, আচ্ছা 108 স্কোয়ার, স্কোয়ার টেকনিক শিখেছিলাম মনে আছে, 108 স্কোয়ার, 100 চেয়ে কত বেশি, 8 বেশি না, 8 স্কোয়ার 64, আর 108 আর 8 যোগ করলে কত হয় 116, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 116 64। এটা যদি হয়, এবার দেখ আমার 4ab এটা তো বের করতে হবে তাই না। কি করে করি বলতো, সেটাই ভাবছি, এত বড় সংখ্যা চলে আসছে। দুটি সংখ্যার যোগফল হলো 108, সংখ্যা দুটি গসাগু দেওয়া আছে 12, 12x প্লাস 12y 108, ঠিক আছে। 12 যদি কমন নিই এক্স প্লাস ওয়াই মানে 108, এক্স প্লাস ওয়াই মানে 108/12, তার মানে হচ্ছে 9, এক্স প্লাস ওয়াই মানে 9। এবার মনে পড়েছে, দেখ এখানে লুকিয়ে আছে, এসব করতে হবে না। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত, 9, তো ভালো করে বুঝবি, এক্স প্লাস ওয়াই মানে 9। এবার দেখ, এবার এর মান যদি 1 হয়, ঠিক আছে, এর মান কত হবে, এই দুটো পরস্পর মানে কো প্রাইম নাম্বার, ঠিক আছে, হতে হবে। কারণ কি ভালো করে দেখ, দুজনার গসাগু তো 12 বলেছে, নিশ্চয়ই এটা 2 এটা 4 কখনো হতে পারে না, তাহলে তো গসাগুতে 24 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে এমন সংখ্যা নিতে হবে যাতে কি তাদের ইয়ে আলাদা হয়। ধর 2 এর সাথে 2 না 1 নি, সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে 1 এর সাথে কত যোগ করলে 9 হবে, হতে পারে কি এক্স এর মান 1 হতে পারে, ওয়াই এর মান 8 হতে পারে, এখানে 2 আর 7 হতে পারে। 3 যদি নিস 3 আর 6 এটা হবে না, কেন হবে না, কারণ এই দুটো তো কমন টার্ম হচ্ছে, কো প্রাইম হচ্ছে না। যদি কমন টার্ম আমরা নিই তাহলে হবে কি বলতো, এখানে ধর এখানে যদি 3 বসাস আর এখানে যদি তুই 6 বসাস, দেখ 12 গুণ 3 বসাস আর একটা যদি 12 গুণ 6 বসাস, সংখ্যা দুটো, এই সংখ্যার গসাগু তো তখন আর 12 থাকছে না, তাহলে এটা ভুল হচ্ছে, এই কারণে আমরা নেব না। এবার যদি 4 বসাই, 4 আর 5, এটা তো হতেই পারে তাই না, 4 আর 5 হতে পারে। এইবার তারপরে যেগুলো বসাবি, ঠিক আছে, একটা 5 4 দেখবি সব রিপিট হবে, মানে এই তিনটে পসিবল কন্ডিশন হতে পারে, ঠিক আছে। তাহলে তুই এবার চেক করে নে, সবার ফার্স্ট যদি 1 বসাস এক্স এর মান, তাহলে কত হবে রে, যদি এটা হয় তাহলে 12 মানে 12 গুণ 1 বিয়োগ 12 গুণ 8, তাই তো, এটা তো হবেই না, তাই তো। তো উল্টো তো হতে পারে না, 12 গুণ 8 বিয়োগ 12, এটা তো হতে পারে। তাহলে 8 বারং কত হচ্ছে
তো 96, 96 থেকে 12 বাদ দিলে মানে এটা তো হতে পারে 5 4, আর একটা হচ্ছে কি 7 2, আর হচ্ছে 8 1। তাহলে আমরা এইগুলো বসাচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ এই তিনটে বসাচ্ছি। এই তিনটে যদি বসাই দেখ, তাহলে সবার ফার্স্টে আমি এটাই বসাই 12 গুণ 4 বিয়োগ 12 গুণ 5, মানে এই অ্যান্সার অপশানের মধ্যে একটা হবে না, তাই এইটা বসাই 12 গুণ 5 বিয়োগ 12 গুণ 4, 12 এখানে উত্তরে নেই, তাহলে এটা হবে না। 7 12 গুণ 7 বিয়োগ 12 গুণ 2, তাহলে কত হচ্ছে রে? 5 12 60 না? 60 হচ্ছে তো, তাহলে এটা অ্যান্সার অপশানে আছে, তাহলে এটা উত্তর হতে পারে। এই কোশ্চেনগুলো মানে এইভাবে করবি, সবার ফার্স্ট যদি দুটি সংখ্যার যোগফল 108 দেয় এবং গসাগু যদি বলে দেয় 12 বা অন্য যে কোনো সংখ্যা, তাহলে একটা সংখ্যা ধরবি 12x আর একটা হবে 12y। তাহলে এই দুটো যোগফল দেওয়া আছে, কাল যদি এখানে বিয়োগফল দেওয়া থাকতো, গুণফল দেওয়া থাকতো, যাই দেওয়া থাকতো না, এইভাবেই করতে হতো। তাহলে 12x প্লাস 12y মানে 108। এবার আমি 12 কমন নিয়েছি, তাহলে x প্লাস ওয়াই মানে কত হচ্ছে? 9 হচ্ছে। এইবার দেখ, এই এক্স আর ওয়াই দুটো সংখ্যা, এমন দুটো সংখ্যা যোগ করতে হবে যাদের 9 হবে যোগফল। এবার কি এরা কো প্রাইম নিতে হবে। তাহলে কেন নিতে হবে সেটা আমি বলেছি, কারণ যদি এখানে 2 4 2 আর ধর 6 নিয়ে নিতিস, তাহলে না গসাগর 12 থাকতো না সংখ্যা দুটোর, সে কারণে কো প্রাইম নিতে হবে। তাহলে টোটাল পসিবল 1 2 3 4 5 6টা সিচুয়েশান হতে পারে, কিন্তু উত্তরে সব যেহেতু সব পজিটিভ আছে, তাহলে এটা আমি চেক করবই না, এটাও চেক করব না, এটাও চেক করব না, ঠিক আছে। এবারে তাহলে 3টে চেক করতে হচ্ছে না, তাহলে চেক করলে হয়ে গেল কটা, এটা করলে 12 হচ্ছে, অ্যান্সার অপশানে 12 থাকতে পারতো। আর এটা যদি চেক করতিস তাহলে কত হতো? 12 গুণ 8 বিয়োগ 12 গুণ 1, 7 12 84, তাহলে 84 থাকলে উত্তরে হতো কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে একটি পণ্যের মূল্য তার ক্রয় মূল্যের ওপরে পি প্লাস 200 টাকা চিহ্নিত করা হয়েছে। পি প্লাস 200 টাকা চিহ্নিত করা হয় এবং 25% ছাড় দেওয়ার পরে 3p প্লাস 150 টাকায় বিক্রি করা হয়। তাহলে টোটাল লেনদেনে 5% লাভ হলে তাহলে অর্জিত লাভের পরিমাণ কত? দেখ, এই ধরনের কোশ্চেন না তুই আগে সবার ফার্স্টে পার্সেন্টেজে দেখ, তারপরে রিয়েল ডাটার সাথে তুই তুলনা কর, তাহলে তোর সুবিধা হবে, নাহলে অসুবিধা হবে। তাহলে পার্সেন্টেজে যদি দেখি, বলছে একটি পণ্য মূল্য তার ক্রয় মূল্যের ওপরে পি প্লাস 200 টাকা চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে, এবং লেনদেনে 15% 25% ছাড় দেওয়ার পরেও পরে 3p প্লাস 150 টাকায় বিক্রি করেছে, এই লেনদেনে তার 5% লাভ হয়। তাহলে আমি এইখানটায় হিন্ট পাচ্ছি 25% ছাড় আবার 5% লাভ, তাহলে এখানে রেশিও অ্যাপ্রোচে আমরা তো সিপি এসপি এমপি বের করে নিতে পারি। তাহলে সিপি এসপি এমপি, দেখ 25% ছাড়, 25% মানে কত? 1/4, তাহলে 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছে। এবার দেখ 5% লাভ মানে কি? 5% মানে হচ্ছে 1/20, মানে 20 টাকার জিনিস 21 টাকায় বিক্রি করেছে। তাহলে রেশিও সমান করে নিই, তাহলে 3 এটা 21, তাহলে 3 3 3 7 21, তাহলে আর কিছু করা যাচ্ছে না, 20 21 4 7 28, তাহলে 20 টাকার জিনিস 28 টাকা মার্ক প্রাইস করেছিল এবং বিক্রি করার সময় 21 টাকায় করেছে, তাহলে পণ্যটি বিক্রি করার পর অর্জিত লাভের পরিমাণ কত? দেখ, এখানে ভালো করে যদি লক্ষ্য করিস, লাভ হচ্ছে 1 ইউনিট। এইবার কোশ্চেনে কি বলে দিয়েছে? বিক্রি করছে হচ্ছে 3p প্লাস 150 টাকায়, তার মানে আমি বলতে পারি যে 21 ইউনিটের ভ্যালুই হচ্ছে তোর, মানে এই 3p প্লাস 150, এটা হচ্ছে 21 ইউনিটের ভ্যালু।
তাই তো? 21 ইউনিট মানে হচ্ছে এটা। তাহলে আমার বের করতে হবে 1 ইউনিট মানে। কীভাবে করি? আচ্ছা, এটা 1 ইউনিট হলো। এবার যদি আমি লক্ষ্য করি, P+200 চিহ্নিত করা হয়, তাহলে P+200 কার মান? এই 28 ইউনিটের মান না? P+200 হচ্ছে 28 ইউনিটের মান। তাহলে 1 ইউনিটের মান কত এখান থেকে? P+200 বাই 28। এবার তুই কাটাকুটি কর, 3×7 = 21, 4×7 = 28, ক্রস গুণ করে দিই। আর তো কোনো উপায় নেই। তাহলে হচ্ছে 12P + 600, এটা সমান সমান কত হবে? 3P, আর এদিকে হচ্ছে +600। +600 যা হয় হোক, 600 কেটে যাচ্ছে। তাহলে 12P থেকে 3P এদিকে আসলে 9P = 0, মানে P মানে 0। তাহলে P মানে 0 মানে কত? তাহলে তোর চিহ্নিত মূল্য ছিল, তার মানে P যদি 0 বসিয়ে দিস, তাহলে 200 টাকা ছিল চিহ্নিত মূল্য। তাহলে 200 টাকা ছিল তোর MP, 200 মানে 28 ইউনিট। এবার বের করতে বলেছে কি? আচ্ছা, কি করছি কি জানে। কোশ্চেনটা গুলি গেল রে। একটি পণ্যের মূল্য তার ক্রয় মূল্যের ওপরে P+200 টাকা চিহ্নিত করা হয়। ওপরে P+200 টাকা চিহ্নিত করা, ঠিক আছে, একটুখানি করেছি। 25% ছাড় দেওয়ার পরে P+3P + 150 টাকায় বিক্রি করে। ঠিক আছে, 25% ছাড় দেওয়ার পরে, 25% মানে 1/4, মানে 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছে। এবার বলছে 3P + এত 50 টাকায় বিক্রি করে লেনদেনে 5% লাভ হয়, তাহলে 20 টাকার জিনিস 21 টাকায় বিক্রি করছে। একদম ঠিক আছে। যদি হয় তাহলে 3 3 7, 20, 21, 28 সব ঠিক আছে। 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছিল আমার হচ্ছে 3P + 150। এটা যদি হয়, এই কোশ্চেনটা বুঝতে পারছি না কি হলো এখানে, কি গোলমাল কোনো ধরতে পারছি না। 3 4 12 + 600, 3P + 200, 600, 600 কাটলাম, 12P থেকে 3P, 9P = 0, 9P = 0 মানে 200 টাকার জিনিস ও 150 টাকায় বিক্রি করছে, তাই তো? তাহলে কত ইউনিট? 50। হুম, ঠিক আছে, এটা পরে দেখবো, বুঝতে পারছি না এই মুহূর্তে কি হলো। আর কারোর আছে? আর কারো কোনো ডাউট আছে? থাকলে একটু পাঠা টেলিগ্রামে। আর কেউ তো বলছে না। হ্যাঁ বল। তুই নে, ততক্ষণ আমি এই অঙ্কটা ভাবি। P+200 টাকা চিহ্নিত করা হয় 25 মূল্যের ওপর P+200
এখানটায় মনে হচ্ছে কোনো জায়গায় ভুল করছি। এটা ইংলিশ ভার্সানটা থাকলে দিস তো ভাই। অবশ্য তুই দিতে পারবি না তো এখন, পরে দিয়ে দিস তো ইংলিশ ভার্সানটা। উপরে এত টাকা চিহ্নিত করায়, তার মানে P+200/8, 3P+150, এটার মানে হচ্ছে 21, 21P 24P+8। 3P মানে হচ্ছে 3000, তাই তো? P মানে 1000, ঠিক আছে। এই ঠিক আছে, ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। আমি একটু ইয়ে করে ফেলেছিলাম, বল দিচ্ছি আমি, ঠিক আছে। চল করা যাক। নীলেশ তো নেই, ও পরে দেখে নেবে। এখানে এই কোশ্চেনটাই, যারা আছিস দেখে নে, ভালো কোশ্চেন এটা একটা। শুধু এই ভাষা না ঠিকঠাক করে পড়লে অঙ্কটা হবে না। বলছে একটি পণ্যের মূল্য তার ক্রয় মূল্যের ওপরে P+200 চিহ্নিত করা হয়। মানে কি, ক্রয় মূল্য যা ছিল যদি 20 থাকে, এখান থেকে একটু মুছে নি, ক্রয় মূল্য যা, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেছে। দেখ দেখ 20টা, এইটুকুনি তো অসুবিধা নেই না, মানে রেশিও কীভাবে আনলাম। এবার দেখ প্রশ্নটার মানে কলকাবজা এখানে আছে, একটি পণ্যের মূল্য তার ক্রয় মূল্যের ওপরে P+200 চিহ্নিত করা হয়। মানে কি, এই 20 টাকার জিনিস 28 টাকায় বিক্রি করা হয়েছে, 8 টাকা যোগ করা হয়েছে না, চিহ্নিত করা হয়। মানে কি, এই 8 ইউনিটের মানই হচ্ছে তোর P+200, ঠিক আছে। এইবার দেখ 25% ছাড় দেওয়ার পর 3P+150 টাকায় বিক্রি করে, একদম সিম্পল। তার মানে এই 21 ইউনিটের মান হচ্ছে তোর কত, 3P+150। এবার দেখ এই দুটো আমি কিভাবে সমান করতে পারি, 8 ইউনিটের মান জানি, এখানে 21 ইউনিটের মান জানি, আমি এক এক ইউনিট বের করে নিতে পারি না? তাহলে 8 ইউনিটের মান যদি P+200 হয়, তাহলে এক ইউনিটের মান কত হবে, P+200/8 সমান সমান 21 ইউনিটের মান যদি 3P+150 হয়, তাহলে এক ইউনিট কত হবে এখান থেকে, 3P+150/21। এবার এটাকে আমরা সলভ করব। সলভ করার জন্য তাহলে ক্রস গুণ করি, 3 8 24P প্লাস 8 15 120, তার মানে 1200। এবার 21 দিয়ে গুণ করছি, হ্যাঁ 21 দিয়ে গুণ করলে 21P প্লাস 4200। এটা যদি হয় তোর এই 24P থেকে 21P বাদ, 21P পাশে আসলে, তাহলে 3P, এটা সমান সমান কত হবে, এই 4200 থেকে 1200 বাদ দিয়ে দে, তার মানে হচ্ছে তোর 3000। তাহলে পি এর ভ্যালু হচ্ছে তোর, পি এর ভ্যালু হচ্ছে তোর 1000। এইবার আমার কোশ্চেনে কি চেয়েছে, এটা কি কোশ্চেনে চাইছে যে 5% লাভ হলে পণ্যটি বিক্রি করার পর অর্জিত লাভের পরিমাণ কত। এখানে আমরা রেশিওতে দেখি, রেশিওতে লাভ কত, রেশিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 20 টাকার জিনিস 21 টাকায়, এক ইউনিট লাভ। এবার তুই যে কোনো এই কোয়েশনটা ব্যবহার করতে পারিস, এটাও ব্যবহার করতে পারিস, আমি এটাই ব্যবহার করি, যে কোনো একটা ইকুয়েশন বের করলেই হলো। তাহলে পি এর মানে আমি এখানে 1000 পেয়ে গিয়েছি, তাহলে 8 ইউনিটের ভ্যালু আসলে কত হবে, পি এর জায়গায় 1000 বসিয়ে দিই এই জায়গায়, তাহলে 1200
এই 1200 মানেই হচ্ছে তোর 8 ইউনিট। এবার লাভ কত হচ্ছে 1 ইউনিটের, তাহলে 1 ইউনিটের মানে কত, তার মানে হচ্ছে তোর 150 টাকার লাভ। ঠিকই আছে কোশ্চেনটা, শুধু কোশ্চেনটাই মারপেজ করেছে এখানে, তার ক্রয় মূল্যের ওপরে এত চিহ্নিত করা মানে এই টাকা যোগ করা হয়। ঠিক আছে, হ্যাঁ আমি ভুল করে ফেলেছিলাম ওই জন্যে। ওপরে চিহ্নিত করা হয় মানে যোগ করা হয়, এখানে এই 28 ইউনিটের ভ্যালু যদি আমরা এটা ধরি না ভুল হবে। হ্যাঁ হ্যাঁ সেই টাকাটা। দাঁড়া দেখছি। ঠিক আছে, ইয়েতে এসছিল 2024 সালের 30শে জানুয়ারি তোর ডাব্লিউপি এসআইএ, না না ডব্লিউপি না, কেপিএসআই ভুল হয়ে গেল, ডাব্লিউপিএসআই তো আমি এখনো দিতেই পারিনি। কনসেপ্ট দেখি মনে আছে নাকি, ওই গ্যাপ কাউন্ট করতে হয়। হ্যাঁ সেটাই আমি দেখবো, দাঁড়া আমি অনেক দিন করিনি তো কোশ্চেনটা, ভুলে গিয়েছি। অসুবিধা নেই, চল একটা কিছু না কিছু কোশ্চেন তো আসুক। সুবির দাসের বইয়ের প্রপোর্শনে আছে, সেকেন্ড চ্যাপ্টারে প্রপোর্শনালিটির কোশ্চেন দেখবি, আছে এই টাইপের কোশ্চেন, উদাহরণেও করা আছে। তাহলে কোশ্চেন কি বলছে দেখি, একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। আচ্ছা 9টার সময় 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? উত্তর 12, তাই না? দাঁড়া কীভাবে করেছিলাম, উত্তরও মুখস্থ হয়ে আছে। দেখ 3টি ঘন্টা পড়েছে তাই তো, একবার, দুবার, তিনবার, তাহলে দুবারের গ্যাপ না, দুবারের গ্যাপ তো, হ্যাঁ হ্যাঁ মানে দুবার গ্যাপ গিয়েছে তাই তো, তাহলে এই দুবারের গ্যাপের জন্যই সময়টা লেগেছে, এটাই ধরা হয়। তাহলে তাহলে 3টি ঘন্টা পরে 2 সেকেন্ডে তাই তো, এবার কটা ঘন্টা পড়তে হবে? হুম 8 গ্যাপের জন্যে কত হবে, ঠিক বললাম? দাঁড়া, তাহলে হচ্ছে না তো, আরে ছি 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 ছি, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বললাম না এই কনসেপ্ট এরকমই, ভুলে গেছিলাম। দুইবার, হ্যাঁ 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 আমি একটু ভুল করে ফেলেছি, 2 গ্যাপের জন্য 3 সেকেন্ড সময় লাগছে, হ্যাঁ তাহলে তোর 8টা গ্যাপ হবে কারণ 9বার পড়ছে। ঠিক আছে, তাহলে 8 × 3/2। হ্যাঁ এবার এই টাইপের কোশ্চেন এইভাবে করলে তো সলভ হয়ে যাবে। এবার শোন কনসেপ্ট হচ্ছে কি বলতো, মানে এখানে যে ধর একটা ঘন্টা মানে যখন বাজে না, যে সময়টা লাগে না একটা ঘন্টায় এখানে লাগায় বেলটা, ওটা হচ্ছে তোর ঘাত বল বলা হয়, খুব কম মিলি সেকেন্ড সময় নেওয়া হয়, নেয় ওটা, সেই জন্যে ওটাকে কাউন্টে আনে না। ওরা ঘন্টাটা ধর একটা মানে বোঝানোর সুবিধার্থে বলছি, ধর এইখানে ধর ঘন্টার বেলের ইয়েটা আছে, এখানে সময় লাগে না, সময় একদম খুব কম লাগে তাই ধরে না, তাহলে এই ঘন্টাটা ফার্স্ট এখান থেকে এখানে আসবে, আবার এখানে যাবে তাই তো, এই যে সময়টা এইখানে কাউন্ট করে।
যে এখানে তোর এতবার গ্যাপ যাচ্ছে, সে গ্যাপে সময় লাগে। এই হচ্ছে কনসেপ্ট এই সমস্ত কোশ্চেনের। দাঁড়া দেখি। হুম, চল একই কোশ্চেন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। আমারও রিভিশন হয়ে গেল। যাই হোক, এই ডাউট মোড করলে এই সুবিধা। ভুলে গেছিলাম রে একদম, শুধু কি কনসেপ্ট জানি। সেই 24 সালে করেছি, বুঝতে পারছিস, এই তারপরে করছি এই টাইপের কোশ্চেন। কোশ্চেন কি বলছে, একটু একটি পেন্ডুলাম 4 সেকেন্ডে 6 বার, অন্য একটি পেন্ডুলাম 8 বার 5 সেকেন্ডে বাজে। 1 মিনিটের মধ্যে দুটি পেন্ডুলাম থেকে কতবার পরিষ্কার শব্দ শোনা যাবে? পাস। বাপরে কোশ্চেন। ঠিক আছে, চল। একটি পেন্ডুলাম 4 সেকেন্ডে 6 বার, আর অন্য একটি পেন্ডুলাম 8 বার 5 সেকেন্ডে বাজে। আচ্ছা, 4 সেকেন্ডে যদি 6 বার বাজে, তাই তো? অন্য একটি পেন্ডুলাম 8 বার 5 সেকেন্ডে বাজে। আচ্ছা, 6 বার বাজে তার মানে কি? 6 বার বাজে মানে কি? 5 বারের গ্যাপ, তাই না? 5 বারের গ্যাপ, তাহলে 5 বারের গ্যাপে সময় লাগে হচ্ছে 4 সেকেন্ড। আর এখানে 5 সেকেন্ডে কত সময় লাগে? কবার গ্যাপ হয়? 7 বার। তাহলে এটা প্রথম পেন্ডুলাম আর এটা সেকেন্ড পেন্ডুলাম। এইবার কি, 1 মিনিটের মধ্যে দুটি পেন্ডুলাম থেকে কতবার পরিষ্কার শব্দ শোনা যাবে? পরিষ্কার শব্দ শোনার জন্য তোর করতে হবে কি? পরিষ্কার শব্দ মানে কি, দুটো একসাথে, দুটো একসাথে নাকি? চার সেকেন্ডে 6 বার বাজছে। 60 সেকেন্ডে কত বাজবে? 15, 5 15 75। এখানে 60, 12 যদি করি, এখানেও 12 করতে হবে, 7 12 84। তাহলে 4 5 9। এটা কি উত্তর আছে আগেও দেবা? এটা কি আগেও উত্তর আছে? কিন্তু এখান থেকে তো কম হবে। এইটাই কি উত্তর? কনফার্ম বল না রে। বুঝতে পারছি না। ও, মানে দেখ, যদি পাতি কনসেপ্ট ইউজ করিস, এর মধ্যে আর একটা জিনিস আমি মাথায় আসছে এই মুহূর্তে, আমি বলছি, তারপরে দেখ। ফার্স্ট ঘন্টাটা 4 সেকেন্ডে কতবার বাজে? 4 সেকেন্ডে বাজে 6 বার। তাহলে 60 সেকেন্ডে কত বাজবে? 12 গুণ, তাই তো? তাহলে 72 বার বাজবে। বাজলো। 2 নম্বর ঘন্টাটা তোর, এই যা যা যা, 2 নম্বর ঘন্টাটা তোর 5 সেকেন্ডে বাজে হচ্ছে তোর 8 বার। 5 সেকেন্ডে যদি 8 বার বাজে, তাহলে 60 সেকেন্ডে কত বাজবে? 5 12 60 হয়, মানে 8 12 84, তাই তো? 8 12 96। হুম,
যোগ করলে কতবার হচ্ছে সেটা তো দেখি আগে। 72 আর 96, তাহলে 6 আর 2 8, 9 আর 8 16, এই 7 আর 16 168। কি কেস হলো? কোনো ভুল করলাম নাকি রে? আগের বার কি করলাম রে? 84 করেছিলাম না? 4 সেকেন্ডে 6 বার বাজে, আর একটা 5 সেকেন্ডে 8 বার বাজে। 4 সেকেন্ডে 6 বার বাজলে, আরে ছি 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 ছি, দেখ একদম পাতি মিস্টেক, দেখ এগুলো মানা যায়? 60, 60 15 বার হয়, এখানে 15 গুণ হবে, তাহলে 15 যদি গুণ হয়, 6 15 90। আচ্ছা, তাহলে তোর কতবার বাজা উচিত? 90, এটা 96, তাই তো? 90 আর 96, তোর টোটাল 186 বার বাজা উচিত ছিল। এইবার কি, এদের মধ্যে 2 ঘন্টাই তো তোর একসাথেও তো বেজেছে না? যখন একসাথে বাজবে সেটা তো আমি শুধু একটা সহজ মানে আওয়াজই শুনতে পারবো। তাহলে একসাথে কোন কোনগুলো বেজেছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। কীভাবে করবে? এই কিচ্ছু মাথায় আসছে না আমার। এটা নিয়ে ভাববো পরে। চল দেখি চয়ন আছে নাকি। চয়নের কোশ্চেনটা দেখি এবার। এই ধরতে পারছি না কোশ্চেনটা, কী হয় কী করে। চয়ন তো আসেই নি এখানে। এটা নিয়ে ভাবতে হবে, বোঝা যাচ্ছে না কিচ্ছু এখন। আর কোনো কোশ্চেন আছে থাকলে দে। দেখি চয়ন কি কোশ্চেন দিয়েছে, ওটা করে দিই। দেখ, কোশ্চেন বলছে হচ্ছে এটা সরল করতে হবে। এই সমস্ত কোশ্চেন মুখে মুখে করাই ভালো বেশি, মানে কীভাবে করতে হয় একটু একটু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। 8 10 80, তাই তো? 81/10। এইবার 81/10, তাহলে এটা যখন উল্টে হয়ে যাবে 10/81। একটু লিখেই নি, নাহলে বোঝাতে পারবো না। 15 যোগ 1/6 যোগ, এইটুকুনি তো একবারে করতে পারি আমি। তাহলে কত হবে?
আট দশে আশি, আর এক 81/10 ছিল, তাহলে উল্টে গেলে কত হবে? 10/81। এইবার কি তোর 81 গুণ, এটা গুণ করতে হয়, আর উপর একটা যোগ যোগ, তাহলে 81 গুণ 6, ছয় একে ছয়, ছয়টা 48, তাহলে তোর হচ্ছে 496। তাহলে 496 একটাই অপশানে আছে, অঙ্ক শেষ, কিছু ছিল না কোশ্চেনে। তাহলে 15 যোগ এই 1 বাই তোর ছিল হচ্ছে 496/81, এটা যদি উল্টাই কি হবে? 81/496। তার মানে এটাকে একবার লেখা যায় 15 পূর্ণ 81/496। মুখে মুখে করা যেত এই সমস্ত কোশ্চেন। আর কারো কোনো ডাউট? একটা হয়নি। এটা কিভাবে করলাম সবাই বুঝতে পেরেছিস তো? এই তলার থেকে সিঁড়ি ভাঙতে হয়, মানে তলার থেকে আস্তে আস্তে উপরে উঠতে হয়। আর কারো মনে হয় নেই, তাহলে অফ করে দিই আর কি। ঠিক আছে।